হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে এখন বাজে সকাল ওই 7:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে আর প্রতিদিনের মতন 5টা 5:30 সকালটা শুরু করতে পারিনি। কি জানি আজকে না ঘুমটা ভাঙতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর তোমাদের তো আমি বলি, আমি কখনোই ঘুম ওই অ্যালার্ম দিয়ে মানে ভাঙাই না। এমনিই আমার যখন ঘুম ভাঙে আমি উঠে পড়ি সচরাচর 5টা 5:30 তো উঠে পড়ি। কোনো দিন যদি আমি ভোরের দিকে বাথরুমে যাই, সেদিনই আমার উঠতে একটু দেরি হয়ে যায়। আজকে ওই উঠতে উঠতে 6টা মতন বেজে গেছিলো। তারপরে একে একে বাসি কাজ কর্ম সেরে স্নান করে নিয়েছি, আর তারপরে পুজোটা সেরে চা টা খেয়ে এখন তো ঘরের কাজে একে একে হাত দিয়ে নিয়েছি। আসলে কি জানো তো, এতটাই গরম না, যার কারণে এত অত্যাধিক ঘাম হচ্ছে। আর দেখবে আমাদের শরীর থেকে যত পরিমাণে ঘাম বেরিয়ে যায়, সেরকমভাবে কিন্তু শরীরটা আমাদের অনেকটাই দুর্বল হয়ে যায়। যদিও বা ওআরএসের জল আর অনেক রকমেরই জল আমি সারাদিনে খাই, তবুও কিন্তু শরীরে একটা দুর্বলতা কাজ করে। শুয়ে পড়লেই মনে হয় কি ঘুম চলে আসছে। যেখানে কিনা আমাদের তোজো এতটাই অ্যাক্টিভ, সেই এখন দুপুরবেলা তো ঘুমোচ্ছেই অনেকটা সময় ধরে। সাথে কিন্তু রাত্রিবেলাও, মানে যেখানে ও দুপুরবেলা যদি ঘুমায়, রাত্রিবেলা 11টা 11:30টার আগে ঘুমিয়ে আসে না ওর। কিন্তু এখন দেখছি সবার আগে রাত্রিবেলাও ঘুমিয়ে পড়ছে, দুপুরবেলাতেও একটু এসিটা চললে একটু রিল্যাক্সের মধ্যেই ও ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। সাথে এখন ওই শ্বশুরমশাইয়ের ঘরটাকেও ভালো করে গুছিয়ে নেব। আর তারপরে ঘরদোর ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নেব। আর এই যে বাম্বু প্ল্যান্টটা, মানে এই লাকি বাম্বুটা কিন্তু আমাকে আমার দাদা গিফট করেছে। এটা আমরা তারাপীঠ যাওয়ার আগেই দাদা আমার জন্য কিনে রেখেছিল। তবে তখন আর ওই বাড়িতে যাওয়া হয়নি বলে আনা হয়নি। আর আমরাও যেহেতু বাড়িতে এতদিন থাকবো না, সে কারণে দাদাকে বলেছি তুই রেখে দে, আমরা ফিরে এসে প্রসাদ তো দিতে যেতেই হবে, তখন নিয়ে আসবে। তো ভেবেছিলাম প্রসাদ দিতে আমরা সবাই যাব, কিন্তু এখন তো রেস্ট্রিকশন হয়ে গেছে, গাড়িতে 3 জনের বেশি যাওয়া যাবে না। সেই কারণে দুষ্টুকে নিয়ে আমরা আর গাড়ি করে যাইনি, হাজব্যান্ড একাই গেছিল আমার বাপের বাড়িতে। সেখানে প্রসাদ দিয়ে দাদা আবার এই লাকি বাম্বুটা দিয়েছে। তবে এখনও না বাম্বুর জন্য যেই গ্লাসের পাত্রটা কিনতে হয়, সেটা এখনও কিনে উঠতে পারিনি। আমার ঘরে একটা গ্লাসের একটা সুন্দর পাত্র ছিল, আপাতত ওখানেই ওটা প্লেস করেছি। দেখি খুব তাড়াতাড়ি ওই রকম একটা বাটি কিনে নেব। তো যাই হোক, ওইদিকে লাকি বাম্বুতে কালকে না আনার পরে হাজব্যান্ড অনেকটাই রাত্রিরে এসছে, প্রায় 10টার সময়। আনার পরে আমি প্লেন জলেই বসিয়ে রেখেছিলাম, আর ওই কালারিং পাথরগুলো দাদা দিয়ে দিয়েছে। তো ওগুলো আর ওখানে লাগাতে পারিনি, তাই আজকে সকালবেলা কালারিং পাথর দিয়ে জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর খুব সুন্দর দেখতে লাগছিল। এখন না ওয়ার্ড্রপটা হওয়ার পরে অনেক কিছু সাজানোর জিনিস আমার হয়ে গেছে। আগে ঘরের জিনিস থাকতো কিন্তু সাজানোর জায়গা ছিল না। একে একে এখন সব কিছু ওই ওয়ার্ড্রপটার ওপরে সাজিয়ে রাখতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে এখন দেখো এই ঘরেও চলে এসেছি। আর এই ঘরে বেশ কিছু জামা কাপড় ছিল, যেগুলো কালকে বিকালে কোনোটাই আর ভাঁজ করে হয়ে ওঠেনি। তাই জন্য কিন্তু এখনই এই কাজগুলোকে করে নিয়ে তারপরে যেমনটা বললাম, বিছানাটা পরিষ্কার করে ঘরদোর ছাদ দিয়ে একেবারে মুছে নেব। আজকে আর সকালবেলা না এই কাজগুলো করিনি। ওই যে তোমাদের বললাম, উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিল, যার জন্য শুধু বাসি ঘরটা ঝাঁট দিয়েই আমি স্নান করে নিয়েছি, মানে উঠোনটা ঝাঁট দিয়ে স্নান পুজোটা সেরে নিয়েছি। ঘরটা আর মোছা হয়নি, আজকে এই এখনই ঘরটা মোছামুছি করে নেব। আমাকে শাইনি হীরা চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছিল, দিদিভাই লিখেছে, সব মিলিয়ে খুব ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ সো মাচ হীরা, এইভাবেই আমার পাশে থেকো। আর মিতালি দিয়ে আমাকে 2 দিন ধরে কমেন্ট করেনি, আজকে যদি কমেন্টটা না করতো আমি নিশ্চয়ই তোমার নামটা আমি নিতামই, যে কিনা প্রতিদিন আমার ভিডিও দেখে আর আমাকে একটু হলেও একটা কমেন্ট করে। তো মিতালি দিকে 2 দিন ধরে খুব মিস করেছি, তাই আজকে তোমার কমেন্টটা পড়ছি। দিদি লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, সত্যি এই গরমে তাড়াতাড়ি কাজ করে ফেলে বিশ্রাম নিতে হবে, ভালো থেকো, ভালোবাসা নিও। সত্যি দিদিভাই, এত গরম পড়েছে না, সত্যি কথা বলতে না এত গরম সহ্যই করা যাচ্ছে না। কি বলো তো, মানে কাজকর্ম তো করতেই হবে আমাদের, আর যত করছি ততই এত কষ্ট হচ্ছে গরমে। এত হিউমিডিটি মানে ওয়েদারে রয়েছে, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, যেখানে কিনা আমি একদমই ঘামি না, সে আমি এত ঘামাচ্ছি। আর তারপরে জানি না কি থেকে কি হচ্ছে, আমার ইদানিং খুব শরীরটাও খারাপ করছে। আমি কি বলতো, ভিডিওর মাধ্যমে আমার শরীর খারাপ সেটা আমি সবসময় বলার
বলতে চাই না, তবে আজ মানে দুদিন ধরে শরীরটা একটু বেশি খারাপ করছে, জানি না গরমের থেকে হচ্ছে না কিসের জন্য। আমার হাজব্যান্ড আবার এই নিয়ে ভীষণ টেনশন করছে। আসলে প্রবলেমটা কি হচ্ছে বলো তো, যে আমি খুব বেশি কাজবাজ করলে গরমে তো একটা কষ্ট আছেই, সাথে আমার বুকেও ভীষণভাবে ব্যথা করছে। তো আমার শ্বশুর শাশুড়ি যেহেতু হার্টের প্রবলেম ছিল, ও না বুকে ব্যথা হলেই আগে হার্টের প্রবলেম নিয়ে খুব টেনশন করে। তাই ও বলছে তোমাকে এবার ইকো করাবো, ইসিজি করাবো, ডাক্তার তোমাকে দেখাতে হবে। এই নিয়েই কদিন ধরে একটু মানে টেনশানে রয়েছি, চিল্লামিল্লি। মানে কি বলতো, অহেতুক আমি ডাক্তার ওষুধ এগুলো পছন্দই করি না, যেখানে কিনা আমি কোনো রকমের ওষুধ ছাড়াই থাকি। আমি একটা গ্যাসের ওষুধও কিন্তু নিয়ম করে খাই না, যদি না খুব একটা সমস্যা হয়। সেই মানুষটা যদি এখন কন্টিনিউ ওষুধ করে, মানে ওষুধ খায়, সেটা আমার জন্য কিন্তু খুব একটা ক্ষতিকর বিষয়। তো যাই হোক, তোমাদের সাথে এই মনে দুটো কথা শেয়ার করে ফেললাম। করতে করতে দেখো ঘরটাকেও ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, আর এখন ঘরটাকে মপ দিয়েই মুছে নেব। ওই যে বলি না, এখন বসে মুছতে খুব কষ্ট হয়, তার জন্য মফটা দিয়ে মুছতেই অনেকটা সুবিধে হয়। আর মফ দিয়ে মুছলে কি হয় বলো তো, খাটের তলার চেয়ে মানে খাটের তলা বা কোনাচে আনাচেগুলো না ভীষণ সুন্দরভাবে মোছা হয়ে যায়। এগুলো তো হাত দিয়ে মুছলে আর ঢুকে ঢুকে মোছা সম্ভব নয়, কিন্তু মফ দিয়ে মুছলে এই মোছাগুলো সত্যি খুব ভালো হয়। আমাকে সুচন্দ্রা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই লিখেছিলে তুমি একটা শু র্যাক কিনে নিও, খুব ভালো লাগবে। হ্যাঁ গো দিদি, অনেক দিন ধরে মনে মনে ভাবছি যে একটা শু র্যাক অর্ডার করবো, একটা শু র্যাক অর্ডার করবো। এখনও না, সত্যি কথা বলতে সেই সময় মানে সময়টুকু পাইনি। হয়তো খুব বেশি দাম না, তবুও কি বলতো, এখন এখন বলে না, আজীবনই, বিশেষ করে যবে থেকে সংসারটাকে ভালোবাসি, সংসারে সঞ্চয় বা সাশ্রয় নিয়ে চিন্তাভাবনা করি, তবে থেকেই কিন্তু আমি মানে 10টা টাকা খরচ করার আগে ভীষণ চিন্তাভাবনা করি। তো আমারও ইচ্ছা আছে একটা শু র্যাক কেনার, যেটা কিনা আমাদের সংসারের জন্য ভীষণ উপকারী, এতে ঘরদোরও অর্গানাইজ থাকবে। তো নিশ্চয়ই আমি কিনবো, কিনলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, তবে সেটা আমি অনলাইন থেকেই কিনবো। অফলাইনে দামটাও অনেকটা বেশি পড়ে যায়, আর সেরকমভাবে পাওয়াও যায় না, যেটা কিনা অনলাইনে একটু কম বাজেটের মধ্যেও অনেক রকম জিনিস দেখে আমি কিনতে পারি। আর সুলাতা আমাকে কমেন্ট করেছিলে, দিদিভাই লিখেছিলে, দিদিভাই রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, আর দিভাই তোমার ডায়েট চার্টটা প্লিজ শেয়ার করো, কারণ আমিও ওয়েট লস করছি। আমি দেখো প্রতিদিন আমার রান্নার মাধ্যমে বা আমার খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু আমি বলেই দিচ্ছি আমি কি কি খাই, কি কি খাই না। তো সেরকমভাবেই তোমরা যদি একটা ডায়েট প্ল্যান মেনটেন করে মানে খাও, তাহলে দেখবে নিশ্চয়ই ওয়েট লস করতে পারবে। এছাড়া ইউটিউব তো আছেই আমাদের কিন্তু ডায়েট রেসিপি দেওয়ার জন্য, তারা সবসময় বসে রয়েছে, তো সেখান থেকেও অনেক রকম ডায়েটের খাবার তোমরা খেতে পারবে। ডায়েট মানেই যে খুব বোরিং একটা জিনিস, যেখানে কিনা না খেয়ে দে শুধু সিদ্ধ খেয়েই থাকতে হয়, সেটা কিন্তু নয়। ডায়েট মানে কিন্তু অনেক মুখরোচক খাবার আছে, যেটা কিন্তু হেলদিও আর টেস্টিও। তো সেরকমভাবেই কিন্তু আমি আমার হাজব্যান্ডকে ডায়েট প্ল্যানটা মেনটেন করছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই কয়েকদিনের মধ্যে মানে ও সোমবার থেকে ডায়েট প্ল্যান মেনে কাজ মানে চলছে, তো এই কয়েকদিনের মধ্যে সে কিন্তু প্রায় 1.5 থেকে ওই 1 কেজি 700 গ্রাম মতন কিন্তু ওয়েট কমিয়েও ফেলেছে। তো এটা কিন্তু খুব ভালো লাগার জায়গা থাকে যে কেউ যদি প্রপার ডায়েট মেনটেন করে নিজের ওয়েটটা মেনটেন রাখতে পারে, সেটাই সব থেকে ভালো মানে ভালো জিনিস। আর বয়স শেষে দেখবে আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু ডায়েট মেনটেন করে চলা উচিত এখনকার দিনে দাঁড়িয়ে। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু বাজারের সমস্তটাই এসে গেছে। আমার ঘর মুছতে মুছতে ইতিমধ্যে হাজব্যান্ড চলে এসেছিলো, তা বাজারের ব্যাগটাও ঝুলিয়ে রেখেছিল। আমি ঘরদোর মুছে তারপরে রান্নার কাজে হাত দিচ্ছি। ওদিকে আজকে 2 রকমের মাছ এনেছিল। আসলে বাজারে যাওয়ার সময় হাজব্যান্ডকে বলেছিলাম একটু ছোট মাছ এনো, যেটা দিয়ে একটু টক রান্না করব। তো মাছের টক না এই গরমকালে ভীষণ ভালো লাগে, আর আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করতো মাছের টক খেতে। আর তোজো তো ওই ছোটো মাছগুলো একদমই খায় না, তাই তোজোকে ওর বাবা জিজ্ঞেস করেছে তুই কি মাছ খাবি। আমাদের তোজো না আবার পমপ্লেট মাছটা খেতে ভীষণ পছন্দ করে, তাই তোজোর জন্য তো শুধু নয়, আমাদের 4 জনের জন্য 4টে পমপ্লেট মাছ, আর তার সাথে কিন্তু মৌরলা মাছ এনেছিল, যেটা দিয়ে টক করব। আর পমপ্লেট মাছটা দিয়ে কিন্তু আজকে একটু ঝাল মতন রান্না করব। তো ওইদিকে পমপ্লেট মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে, আর সর্ষেটা মানে সর্ষের গুঁড়ো যেহেতু ব্যবহার করব, সেক্ষেত্রে একটু উষ্ণ গরম জলে নুন দিয়ে সর্ষের গুঁড়োটাও ভিজিয়ে রেখেছি। আর এখন চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দেবো, তারপরে একে একে রান্নাবান্নাগুলো সেরে নেবো। আর আজকে না ব্রেকফাস্টে খুব একটা বেশি ঝামেলা রাখিনি। আজকে ব্রেকফাস্টে হাজব্যান্ডকে দিয়েছি কিন্তু চিনি ছাড়া ছাতুর শরবত, যেটা কিনা নুন আর লেবুর রস দিয়ে দিয়েছি। আর চিনি বলতে ও একটু জাগরি পাউডার নিয়েছিল, আর তার সাথে ছিল একটা করে সিদ্ধ ডিম।
আসলে আমরা যখন ডায়েট করব, ডায়েট তো অবশ্যই করা উচিত, তবে তার সাথে কিন্তু মাথাতে রাখতে হবে প্রোটিনটাকেও আমাদের ব্যালেন্স করে ইনটেক করতে হবে, যেটা কিনা ছাতু বা বেসনের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এছাড়া হচ্ছে চিকেন বা ডিম সিদ্ধ এগুলোর মধ্যেও কিন্তু খুব প্রোটিন থাকে। তো ওয়েট লস করার সাথে সাথে আমাদের প্রোটিনটাকেও কিন্তু একদম ব্যালেন্স করে ইনটেক করতে হবে। তো এইদিকে দেখো ছাতুর কন্টেনারটা খালি হয়ে গেছিলো, আজকে বড় এক প্যাকেট ছাতু এনেছিল, সেটাকেই ঢেলে রাখলাম। আর গরমকালে না ঘরে যদি ছাতু থাকে সত্যি খুব উপকার, কিছু না খাওয়া হলেও একটু ছাতু গুলে নুন দিয়ে খাওয়া হয়েই যায়। তো ওইদিকে ছাতুটা ঢেলে নিয়েছি, আর তারপরে আজকে পেঁয়াজ আদা রসুন এনেছিল, তো পেঁয়াজটাকেও ভালো করে এই ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। এই ঢাকনাওয়ালা ঝুড়িগুলো না খুব ভালো লাগে জানো তো পেঁয়াজ আদা রসুন রাখতে। তবে আমার কাছে দুটোই আছে, একটার মধ্যে আলু রাখি আর একটার মধ্যে পেঁয়াজ রাখি, আর একটা আইসক্রিমের কৌটো আছে ওর মধ্যে আদা আর রসুনটাকে রাখি। আর কথা বলতে বলতে এদিকে ভাত রান্নাটা তো আমার হয়েই গেছে, আর এখন পমফ্রেট মাছের ঝালটা আর বাচ্চাদের টিফিনটা করে নেবো। আজকে ওদের টিফিনে কিন্তু দেবো ম্যাগি, তো এদিকে কড়াইটা বসিয়ে আগে মাছগুলো ভাজি আর ওইদিকে ম্যাগিটাকেও বসিয়ে দিচ্ছি। ম্যাগিতে আজকে কোনো রকম কিছু দেবো না, প্লেন জল দিয়ে ম্যাগিটা সিদ্ধ করে নেবো, ওদেরও একটা ম্যাগির সাথে ডিম সিদ্ধ দিয়ে দেবো। আর এদিকে একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি জানি জানো তো পমফ্রেট মাছ একসাথে এরকম কড়াইতে যদি আমি দুটো দিই আমার মাছ নষ্ট হবে, আর মাছ যদি কড়াইতে লেগে যায় না আমার খুব কষ্ট হয়। দেখো এই মাছটা খুব বাজে হয়ে গেছিলো ভাজার সময়, তবে বাকি মাছগুলো আবার ঠিকঠাক করেই ভেজেছি। আমাকে লাবণী কমেন্ট করেছিলে, লাবণী লিখেছো, হ্যাঁ গো নিশ্চয়ই আমি ওইদিকে গেলে অবশ্যই যাব। বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা দারুণ লাগে, যদি হয় ট্যাংরা মাছটা ডিম ভরা। আমাদের আগের দিনের ট্যাংরা মাছে না অনেকগুলোতেই ডিম পাওয়া গেছে, তো ভালোই লাগছিল খেতে। আর লিখেছো বেসনের চিল্লাতে একটু পনির গ্রেট করে দিও, কখনো খুব ভালো লাগে। আমি পনিরটা কখনো দিইনি, তবে নিশ্চয়ই বলেছো যখন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমি কি করি বলো তো, অনেক ক্ষেত্রে ওটস দিয়ে যখন চিল্লা বানাই সেক্ষেত্রে জানো তো আমি আবার একটা ডিম ফাটিয়ে দিই ওর মধ্যে, বেশ ডিমের একটা ওই ডিমের যে অমলেট সেরকম একটা ফ্লেভার আসে, আর গন্ধটাও খুব ভালো লাগে বলে ওটসের ওই ল্যাদলাদানি জিনিসটা কেটে যায়, খেতেও খুব সুন্দর লাগে। তো আজকে না পমফ্রেট মাছটা কীভাবে রান্না করেছিলাম বলো তো, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কড়াইতে একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম, আর পেঁয়াজটা ভালো করে মানে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সর্ষের গুঁড়ো দিয়ে রান্নাটা করেছিলাম। আজকে পমফ্রেট মাছের ঝালটা খেতে খুব সুন্দর হয়েছিল, আর ওর মধ্যে দিয়েছিলাম টমেটো। আর ওইদিকে আজকে কিন্তু মৌরলা মাছের টক বানিয়েছিলাম, যেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, ওটা মিনি ব্লগের জন্য রেখেছি। আর টকটা কিন্তু একদম তেঁতুল দিয়ে করেছি। আর ওইদিকে না একটু আমাদের পাশের বাড়িতে ওই পুঁই পাতা হয়েছিল বড় বড়, তো কটা পাতা দিয়ে গেছিলো, যেটা দিয়ে একটু বড়া মতন করেছিলাম। তো একদমই না ভাজা পোড়াটা যে পুরো টোটালি বন্ধ করে দেবো সেটাও পাচ্ছি না, কারণ পুঁই পাতা দিয়েছে, কি করব একটু মুসুর ডাল দিয়ে না ওই অল্প তেলে সেকা মতন করে ভাজা মানে বড়া মতন করে নিয়েছি। আর ওইদিকে বড়াটা হতে হতে দেখো আমি এদিকে কিন্তু আমার রান্নাঘরটাকে প্রতিদিন যেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি সেটাকে করে রাখছি। আর এই সিলিন্ডারটা কালকে লাগিয়েছিলাম, কালকে থেকে অনেকবার মনে করেছি যে ডেটটা লিখে রাখবো। আমি না নতুন সিলিন্ডার যখনই লাগাই সেই দিনের ডেটটা আমি লিখে রাখি, তাহলে বুঝতে পারি আমার সিলিন্ডারটা কতদিন যাচ্ছে। যেমন আগের সিলিন্ডারটা 2 দিন কম গেছে 2 মাস হতে, তো এই সিলিন্ডারটা দেখা যাক কতদিন যায়, যার জন্য কিন্তু আমি এরকম তোজোর কাছে চক থাকে, চক দিয়ে আমি ডেটটা লিখে রাখি, আমার কাউন্টিংয়ে অনেকটাই সুবিধে হয়। আর আমাকে প্রিয়াঙ্কা হাজরা কমেন্ট করেছিলে, সে লিখেছিলে তুমি যখন জামা কাপড়গুলো শুকনো করতে দেবার সময় নিগড়াও তখন একটু ঝেড়ে ঝুড়ে মেলতে পারো, তো তাহলে দেখবে জামা কাপড়টা টান টান থাকবে। আমি মানে যেরকমভাবে জল ঝরিয়ে মেলি তাতেই শুকিয়ে যায়, আর ঝাড়ার প্রয়োজন পড়ে না। আসলে ওইটার অভ্যেস নেই তো তাই হয় না, বলেছো যখন নিশ্চয়ই করার চেষ্টা করব। আর নাজিরা লিখেছিলে আমার এই যে নাইটিটা দেখছো এই নাইটিটাও খুব সুন্দর বলেছিল। হ্যাঁ গো এই নাইটিটা না রিসেন্ট নিয়েছি, একটা স্লিভলেস নিয়েছি আর একটা এমনি নর্মাল স্লিভসের নিয়েছিলাম, তবে এইটাই ভাঙা হয়েছে, এটা ওই তারাপীঠ যাওয়ার সময় নিয়েছিলাম। আর আরেকটা যেটা নর্মাল স্লিভসের রয়েছে ওটা আর ভাঙিনি। আসলে নাইটি এখন খুবই কম পরা হয়, এরকমই প্যান্ট আর গেঞ্জি আমার খুব কমফোর্টেবল লাগে এখন পরতে। আর রান্নাবান্না করার পরে তারপরে তো গা ধুয়ে ওই স্লিভলেস যে ফিতে বাঁধা নাইটিগুলো আছে সেগুলোই পরে থাকি, যা গরম পড়ছে। তবে কি জানো তো এই জবে থেকে প্যান্ট আর এরকম গেঞ্জি পরা শুরু করেছি আমার এগুলোই খুব ভালো লাগে, ঢাকা চাপা ড্রেস, শরীরের কোনো অংশই দেখা যায় না। আর তারপরে ফ্রেশ হয়ে লাঞ্চটাও করে নিয়েছি। তাহলে আজকের ভিডিওটাই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।